ট্রাম্পের আমার অনেক পছন্দ, অন্তত একটি বিষয়, যে তার মধ্যে কোনো রাগঢাক নেই। আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েও তিনি অত রেখে ঢেকে, অত কথার মারপ্যাচ দিয়ে তিনি কাজ করতে পারেন না। তিনি যেটা বলেন সোজা সাপটা। এই যে ধরুন, যেমন ভেনিজুয়েলায় আমেরিকা বলছে যে তার দখল এখন তাদের হাতে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, তিনি এখন আমেরিকার জেলে বন্দী। নিউ ইয়র্কের আদালতে তাকে নিয়মিত হাজির করা হচ্ছে। ট্রাম্প এ বিষয়ে পরিষ্কার যে মাদুরোর বিচার কি হচ্ছে, বা ভেনিজুয়েলায় কে ক্ষমতায় আসবেন, ভেনিজুয়েলা কিভাবে চলবে, এ নিয়ে তার যত না মাথা ব্যথা, তার চেয়ে বেশি মাথা ব্যথা ভেনিজুয়েলার তেল কিভাবে তিনি আমেরিকায় নিয়ে আসবেন, বা ওখানকার তেল তুলে কিভাবে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি সর্বোচ্চ তেলের ভাণ্ডার সংরক্ষিত আছে ভেনিজুয়েলায়। এই ভেনিজুয়েলায় যে তেল আছে সেই তেলের মানও কিন্তু ভালো। ফলে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি সেজন্য কি করেছেন, তিনি গতকাল মার্কিন সময় গতকাল সন্ধ্যায়, মানে শুক্রবার সন্ধ্যায় তিনি বৈঠকে বসেছিলেন আমেরিকার তেল কোম্পানির বড় বড় কর্তাদের সাথে। তাদের কি মত, তারা কিভাবে আনবেন। আমেরিকায় তো সরকারি কোনো প্রতিষ্ঠান যাবে না, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে গিয়ে কিভাবে কত দ্রুততার সঙ্গে আমেরিকার পক্ষ থেকে ভেনেজুয়েলার তেলের খনিগুলো শুকিয়ে ফেলা যাবে, এই কাজে খুব একটা আশার বাক্য কিন্তু তেলের কোম্পানিগুলোর প্রতিনিধি যারা ছিলেন তারা কিন্তু শোনাতে পারেননি। এখানে একটা কথা বলে রাখি যে গত 10, 15, 20 বছর ধরে আমরা কিন্তু একটি শব্দ বেশ শুনছি, গ্রিন এনার্জি। গ্রিন এনার্জির মধ্যে কি আছে? আপনার সোলার এনার্জি, আপনার রিনিউয়েবল এনার্জি, এরকম নানা ধরনের কথা। এবং এই পাকে পড়ে কিন্তু সারা বিশ্ব ঘুরপাক খাচ্ছে। কিন্তু আপনাদের যদি মনে থাকে, ডোনাল্ড ট্রাম্প প্রথম দফা থেকে ক্ষমতায় এসে তিনি এইসব গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি এইসবে কোনো এক ফোঁটাও বিশ্বাস করেন না, বিশ্বাস করেননি। ছিটে ফোঁটাও তার মধ্যে এইসব ছিল না। তিনি এখনও পর্যন্ত সেই সনাতনী, যে তেলের উপর অগাধ আস্থা তার। এই তেলের উপর অগাধ আস্থা থাকার কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলাকে দ্রুত দখলে নিয়েছেন। এবং দখলে নিয়ে তিনি বলেছেন যে আগে আমার তেল চাই, তেলের বাইরে কোনো কথা হবে না। বিশ্ববাজারে এখনও জ্বালানি হিসাবে তেলের যত চাহিদা, সেটা ডিজেল হোক, সেটা পেট্রোল হোক, অকটেন হোক, যে ধরনের জ্বালানি হোক না কেন, তার যে চাহিদা অন্য কিছু দিয়ে সেই চাহিদা মেটানো সম্ভব না। এই জ্বালানি, যেটা জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল নামে পরিচিত, তার বিকল্প এখনও কোনো কিছু উঠে আসেনি। ঠিক আছে, আমরা একটু ফিরে যাই গতকালকের আলোচনায়। গতকাল ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ছিল হোয়াইট হাউসে। সেই বৈঠকে আপনার আমেরিকার বড় বড় কোম্পানি, তাদের কর্তারা হাজির ছিলেন। এই কোম্পানিগুলোর মধ্যে কারা কারা আছে না, এক্সন মোবিল, শেভরন, কনকোফিলিপ, সিডকো পেট্রোলিয়াম, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম, ইওজি রিসোর্সেস, পায়োনিয়ার ন্যাচারাল রিসোর্সেস, ডেভন এনার্জি, আরও কত শত নাম। তাদের কর্মকর্তা এবং সেখানে হাজির থেকে নানা কথা বলেছেন। তারা প্রথম যেটি বলেছেন সেটি হচ্ছে যে ভেনিজুয়েলায় যে আমরা বিনিয়োগ করব, এই বিনিয়োগের নিশ্চয়তা কী। কারণ ভেনিজুয়েলায় বিনিয়োগ করার সমস্যা হচ্ছে যে গত 2বার ভেনিজুয়েলায় বিনিয়োগ করে ঠকেছে দুটি বড় মার্কিন তেল কোম্পানি, একটা হচ্ছে এক্সন মোবিল আর একটা কনকফিলিপ। এরা টাকা পয়সা হারিয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। কি কারণে না, 2বার এই যে এরা যে তেল কোম্পানিগুলো বা চালাতেন, বা যেখানে তাদের তেলের খনির উপর নিয়ন্ত্রণ ছিল, সেইগুলো যখন জাতীয়করণ করা হলো, তারা তার ক্ষতিপূরণও কিছু পাননি, এবং আইনি পথে লড়েও তারা পাননি, কারণ তাদের বিপক্ষে গিয়েছিল মামলা। একমাত্র শেভরন এখনো পর্যন্ত ওই মাদুরোর আমলে হোক, সাবেজের আমলে হোক, শেভরন কিন্তু কাজ করে যাচ্ছে ভেনেজুয়েলায়। এই ভেনেজুয়েলায় তেল দ্রুত উত্তোলনের জন্য প্রথম ট্রাম্প যে প্রস্তাব দেন সেটা হচ্ছে যে আমেরিকার বড় বড় তেল কোম্পানিগুলো যেন ন্যূনতম
$100 বিলিয়ন বিনিয়োগের জন্য প্রস্তুত থাকে। $100 বিলিয়ন তো চারটিখানি কথা নয়, কিন্তু তেল কোম্পানিগুলো বললেই যে রাজি হয়ে যাবে বিষয়টাও এমন না। এই তেল কোম্পানিগুলো তখন কিন্তু নানা গড়িমসি শুরু করে এবং নানা যুক্তি দিতে শুরু করে। তাদের বক্তব্য এক, যেমন রাজনৈতিক নিশ্চয়তা, যে তাদের একটা গ্যারান্টি দিতে হবে যে তাদের যে বিনিয়োগ তারা করবেন সেই বিনিয়োগ যেন সুরক্ষিত থাকে। 2, শুধু বিনিয়োগ সুরক্ষিত থাকলে হবে না, তাদেরকে দামের গ্যারান্টি দিতে হবে, যে তেল তারা কত দামে বিক্রি করবেন। আপনারা জানেন যে এই মুহূর্তে জ্বালানি তেলের বাজারে ব্যারেল প্রতি ক্রুড অয়েল বা যেটা অপরিশোধিত তেল $56 বা এদিক $56 এদিক ওদিক বিক্রি হচ্ছে। বলা যায় দামটা আন্তর্জাতিক বাজারে কমই আছে। এই দাম যদি 80, 90 বা $100 হতো, তাহলে কিন্তু তেল কোম্পানিগুলো একবারের জন্য দ্বিধা করতো না, ঝাঁপিয়ে পড়তো ভেনেজুয়েলায় বিনিয়োগ করতে। এখন তেল কোম্পানিগুলোর আশঙ্কা কোথায়? আশঙ্কা হচ্ছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ যা আছে সেখানেই দাম হচ্ছে ব্যারেল প্রতি $56। এখন এরপরে যদি আবার ভেনেজুয়েলা থেকে বাড়তি তেল উৎপাদন করা হয় এবং সেটি যদি বাজারে আসে, তাহলে তেলের দাম আরও পড়ে যাবে। তখন তারা কিভাবে তাদের এই বিপুল বিনিয়োগ তুলে আনবেন? এটা একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু দিচ্ছিলেন ট্রাম্পের বৈঠকে উপস্থিত মার্কিন জ্বালানি মন্ত্রী। তিনি তখন বললেন, ঠিক আছে, তোমাদের যখন বিনিয়োগে সমস্যা, তখন আমরা তোমাদের সাহায্য করব। ইউএস এক্সিম ব্যাংক তোমাদেরকে এই $100 কোটি বিনিয়োগের একটা ব্যবস্থা করে দেবে। এরপরে যখন ডলারের ব্যবস্থা হলো, তখনই কিন্তু তেল কোম্পানির এই যে কর্তারা আরেকটি ইস্যু তুললেন। তারা বললেন যে এই তেল কোম্পানি যে তেলকূপগুলো আছে ভেনেজুয়েলায়, সেই ভেনেজুয়েলার তেলকূপগুলো যদি পুরোপুরি অত্যাধুনিক ফরম্যাটে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু তাদের 5 থেকে 7 বছর লাগবে এর অবকাঠামো নির্মাণের জন্য। আর এই 5 থেকে 7 বছরের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাবে কেউ জানে না। এখনও তাদের কথায় পরিষ্কার যে আমরা অবকাঠামো তৈরি করলাম, অত্যাধুনিক অবকাঠামো হলো, তারপর একদিন দেখলাম যে এই তেলকূপের আমরা কেউ নই, এই তেলকূপের মালিক অন্য লোক। তখন কোথায় যাবে? এই জায়গায় বেঁধেছে বড় গোল। কেউই নাম প্রকাশ করে কিছু বলতে চাচ্ছেন না, কিন্তু ট্রাম্প যতটা তেল আহরণে আগ্রহী, ঠিক তার তেল কোম্পানিগুলোর মালিকরা বা বড় বড় কর্তারা ততটা আগ্রহ পাচ্ছেন না। আগ্রহ মানে নিশ্চয়তা থাকবে কোত্থেকে? কারণ ট্রাম্প নিজেই তো গোটা দুনিয়াকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন। তার একটা কথা যদি খুব পরিষ্কার, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে তিনি 2 ঘন্টা ব্যাপী একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন, আমি এসব আন্তর্জাতিক আইন টাইন বুঝি না, আমি বুঝি আমার মন যেটা বলবে সেটা দিয়েই আমি চলবো। এহেন প্রেসিডেন্ট যদি আপনার তার মন দিয়ে চলেন, কোনো আইন দিয়ে না, না যুক্তরাষ্ট্রের আইন, না আন্তর্জাতিক আইন, কোনো আইন না দিয়ে যিনি চালিত, তার প্রতি এই ব্যবসায়ীরা কতটুকু আস্থা রাখতে পারবেন? এরপরে আরেকটি বড় কারণ আছে, যেটা ট্রাম্প না ভাবলেও ওই ব্যবসায়ীরা কিন্তু ভাবছেন। সেটা হচ্ছে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। এই মধ্যবর্তী নির্বাচনের আগেই অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে। তার মধ্যে একটি বিষয় হলো ট্রাম্পের অবৈধ অভিবাসী ধরার নামে সারা দেশে সেনাবাহিনীকে নামিয়ে দেয়া। দেশের বিভিন্ন শহরে সেনাবাহিনী এই আইসিই, যারা ইমিগ্রেশন এবং কাস্টমসের কর্মকর্তারা, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। আপনারা জানেন কয়েকদিন আগে 37 বছর বয়সী এক শ্বেতাঙ্গ নারী, তিনি আইসিই সদস্যদের গুলিতে মারা গেছেন এবং এটা নিয়ে গোটা আমেরিকা উত্তাল। ফলে আগামী যে মধ্যবর্তী নির্বাচন নভেম্বর মাসে, এই মধ্যবর্তী নির্বাচনে যদি কংগ্রেসের 2 কক্ষে, সিনেট এবং প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভ, সেখানে যদি আপনার ট্রাম্পের দল, রিপাবলিকান দল যদি গরিষ্ঠতা হারায়, তাহলে কিন্তু ট্রাম্পের জন্য কাজ করা খুব সহজ হবে না।
ট্রাম্প এখন অনেক কিছুই করতে পারছেন মার্কিন কংগ্রেস এবং কে এড়িয়ে, কারণ মার্কিন কংগ্রেসের দুই কক্ষে তার প্রতি সমর্থন আছে। কিন্তু সম্প্রতি ভেনেজুয়েলায় আক্রমণের পরে ডেমোক্র্যাটদের একটা প্রস্তাব এনেছিলেন যে ট্রাম্পের ক্ষমতাকে বেঁধে দেওয়ার জন্য। সেটা কিন্তু 5 জন রিপাবলিকান সিনেটর সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার কারণে কিন্তু আপনার সেই প্রস্তাবটি সিনেটে পাশ হয়েছে। আর এতেই খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এই রিপাবলিকানদের ভবিষ্যতে যেন আর কোনোদিন জিতে না আসতে পারে। তিনি এতটাই বিদ্বেষী, কোনো ধরনের তার বিরুদ্ধে কেউ কিছু অবস্থান নিক, দলের হোক বা অন্য কেউ, এইটা তিনি সহ্য করতে নারাজ। এইখানেই কিন্তু খেলাটা জমে গেছে। তিনি যেটা বলেছেন যে রিপাবলিকানরা শোনো, যদি তোমরা একটা জিনিস মাথায় রাখো যে আগামী নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে যদি কংগ্রেসের দুই কক্ষে রিপাবলিকানরা সমর্থন হারায় বা সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে ট্রাম্পের অভিশংসন কিন্তু হতে পারে, অর্থাৎ ট্রাম্প প্রেসিডেন্ট নাও থাকতে পারেন, এমন ব্যবস্থাও হতে পারে। এখন সেই আশঙ্কা ট্রাম্পের। কিন্তু একদিকে ট্রাম্পের ভরসা হচ্ছে যে রিপাবলিকানদের মধ্যে তার সমর্থন এখনও অটুট, এবং রিপাবলিকানদের বহু লোক মনে করেন যেভাবে ট্রাম্প বিনা রক্তপাতে ভেনেজুয়েলা দখলে নিয়ে এসছেন তার জন্য তারা রীতিমতো গর্বিত। কিন্তু ট্রাম্পের সাধারণ সমর্থকরা গর্বিত হতে পারেন, তবে তেল কোম্পানির যে কর্মকর্তা, বড় কর্মকর্তা, তাদের মাথায় কিন্তু হাজারো চিন। ট্রাম্পের সাধারণ সমর্থকরা তাকে স্যালুট জানাতে পারেন, হ্যাটসঅ্যাপ বলতে পারেন, কিন্তু তাদের সুরে কিন্তু সুর মেলাতে পারছেন না বড় বড় তেল কোম্পানি এক্সন মোবিল, শেভরন বা কনক ফিলিপের কর্তারা। কারণ তাদের মাথায় ট্রাম্পের হিসাবের বাইরেও আরও অনেক বাস্তবতা খেলা করছে। তাদের হিসাবটা 1 বছর, 2 বছর, 3 বছরের না, তাদের হিসাব আগামী 20 বছরের। সেইখান থেকে ট্রাম্পকে কিন্তু তারা কোনো প্রতিশ্রুতি দিয়ে আসতে পারেননি, যে প্রতিশ্রুতিতে ট্রাম্পের এই আস্থা জন্মায় যে খুব শীঘ্রই ভেনেজুয়েলার তেল আমেরিকায় আসতে শুরু করবে। এখন এ পর্যন্তই। আমরা আপনাদের মতামত জানতে আগ্রহী। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি আপনার মতামত জানান। ধন্যবাদ।